এত সুন্দর সিরামিকের মতো বেশি চকচকে একটা ফ্লাওয়ার ভাস কিভাবে তৈরি করবেন জানতে চান? এই ভাসটা আজকে আপনাদেরকে কিভাবে এত গ্লেজ দিচ্ছে দেখে মনে হচ্ছে, আপনি কি বুঝতে পারছেন এটা সিরামিক নাকি জিপসাম দিয়ে তৈরি? এর পুরো টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের ভিডিওতে শেয়ার করব, তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, কারণ এই ভিডিওতে অনেক টিপস এবং ট্রিক্স আমি শেয়ার করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম, জুমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। জিপসামের আগের ভিডিওতে এই ফ্লাওয়ার ভাসটা কীভাবে তৈরি করতে হয়, কতটুকু পানি নিতে হয়, কতটুকু জিপসাম দিয়েছি, কালার কিভাবে মিক্সড করেছি, ডিটেলস শেয়ার করেছি। তারপর এই নেক্সট ভিডিওতে আমার কথা ছিল এটা ড্রাই করার পর কিভাবে ফিনিশিং দিব, সেই ফিনিশিংটা আজকের ভিডিওতে দেখাবো। সাথে এই যে এই প্রেয়ার হ্যান্ডটার ফিনিশিংটাও কীভাবে দিয়েছি এটাও শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা একটা বড় ফ্লাওয়ার ভাস করেছিলাম, প্রায় 2 কেজি জিপসাম লেগেছিল আমার এই ভাসটাতে। ভাসটা তো এই যে ভাসটা শুকানোর জন্য অনেক সময় লেগেছে, বাট আমার এটার কাজের বাকি ফিনিশিংটা কমপ্লিট করাই হয়নি, কারণ আমি এটা আপনাদের সাথে শেয়ার করব এই উদ্দেশ্যেই করা। ফিনিশিংটা কিভাবে দিব এর জন্য আর এই কাজটা আমি হাত দিইনি, এটা একদম ড্রাই হয়েছে। তারপর আমার কাছে কিছু প্রেয়ার হ্যান্ড, এই প্রেয়ার হ্যান্ডের ডিমোল্ডিং ভিডিও আমি শেয়ার করেছি। প্রেয়ার হ্যান্ড তৈরি করা আছে, এগুলো না এই যে এটাতে একটু স্পট পড়েছে বা সাদা হওয়ার কারণে কিছুটা ময়লা হয়ে গিয়েছে, বা এটা তো একটু স্পট পড়েছে, এগুলো কিভাবে এখন আমরা ফিনিশিং দিতে পারি এই ভিডিওটাতে আমরা তাই দেখব। সরিয়ে রাখি। এটার ফিনিশিং তো মাশাআল্লাহ খুব ভালো এসেছে, কিন্তু তারপরেও এই জায়গাগুলো আমাদের শিরিষ কাগজ দিয়ে একটু ঘষে ঠিক করে নিতে হবে। শিরিষ কাগজ বলতে আমি এই পেপারগুলোর কথা বলেছি, আপনারা অনেকেই বুঝতে পারেন না, তাই আজকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা আনকাট থাকবে আর অনেক টিপস থাকবে, পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এই ধরনের এই জায়গাটা কিন্তু খুব ধারালো, এই যে এই অংশটা শিরিষ কাগজ দিয়ে আমরা এটাকে ফিনিশিং দিব। যে আমি একটু কাগজ কেটে নিয়েছি, প্রথমে কিন্তু আমি ধারালো অংশটা দিয়ে করব না, তাহলে দাগ পড়ে যাবে। এই যে দেখেন আমি এভাবে আস্তে আস্তে উল্টা পাশটা দিয়েই করছি। যদি খুব বেশি এবড়ো থেবড়ো থাকতো তাহলে আমি ধারালো অংশটা দিয়ে করতাম। এখন আমি আস্তে আস্তে এটা দিয়ে হালকা করে মুছে দিচ্ছি, উল্টা পাশটা দিয়ে করছি। কিন্তু ধারালো অংশটা দিয়ে কখন করে জানেন? যখন আপনার কাজে অনেক উঁচু নিচু থাকে, অনেক এবড়ো থেবড়ো থাকে, তখন আপনি ধারালো অংশটা দিয়ে কাজ করবেন। এই পাশটাও একটু বেশি জোরে চাপ দিবেন না, হালকা হালকা করে ফিনিশিংটা নিয়ে আসবেন। এই ধারগুলোও একটু আমরা ফিনিশিং দিয়ে নেব। দেখছেন সমান হয়ে গেছে না? সুন্দর হয়ে গিয়েছে। এই নিচের অংশটা একটু ময়লা হয়ে গেছে না? এটাতেও আমরা একটু ঘষে নিব। আমি এই ভাসটাতে ডাস্ট উঠতেছে, দেখাই যাচ্ছে। এই ভাসটাতে জিপসামের সাথে কালার মিক্স করেছিলাম। কেন করেছিলাম জানেন? যাতে এই যে এখন আমি ফিনিশিং দিচ্ছি না, কারণ এত বড় জিনিস একটু ধুলা লাগতেই পারে, কারণ যখন আমি ড্রাই করতে দিছি তখন ভেজা অবস্থায় লাগতে পারে। এই যে মাথাটা দেখেন, একটু মাথাটা কিন্তু একটু বেশি এবড়ো থেবড়ো, এটা দিয়ে করছি, এই যে ধারালো অংশটা দিয়ে করতেছি। তাহলে এটা সুন্দর, জোরে না, খুব আস্তে আস্তে।
বেশি জোরে দিলে যে কোনো এক পাশ থেকে বেশি চলে যাবে। আসলে একটা টিপস শেয়ার করি, জিপসামের সাথে পানিতে কালার মিক্সড করে প্রোডাক্ট তৈরি করলে আমরা কি সুবিধা পাবো? সুবিধা হচ্ছে কোনো জায়গায় যদি ফিনিশিং একটু 19-20 থাকে, আমরা হালকা করে ঘষে যখন ক্লিন করব একদম সেম পরিষ্কার এটাই পাবো, এই কালারটাই পাবো। আর যদি পরে কালার করি বা স্পট পরে, তখন কিন্তু আমরা ওটা রিমুভ করতে খুব কঠিন হয়ে যায়, অনেক প্রোডাক্ট বেশি রিজেক্ট প্রোডাক্ট বের হয় বেশি। এই যে মুখটা কিন্তু একদম স্মুথ হয়ে গেল, ঠিক আছে। এই পাশটাও আমরা আরেকটু, এটার ফিনিশিং এমনিই অনেক ভালো এসেছে। এটা কিন্তু আমি এই পাশটা দিয়ে করতেছি, ধারালো অংশ দিয়ে না। একদম নিট অ্যান্ড ক্লিন। মুখটাতে একটু যা সমস্যা ছিল তাও সরিয়ে নিলাম। এখন এটাও কিন্তু পানিতে, এটা আর এটা সেম কালার, পানিতে মিক্সড করে করা, তাই এটাতে একটু দাগ যেহেতু পড়েছে, আমরা এটাও এটা দিয়ে একটু ঘষে দিতে পারি, তাহলে আশা করি দাগটা রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, রিমুভ হয়ে যাচ্ছে। দেখছেন, এটার দাগটাও রিমুভ হয়ে গেছে। এবার এটার পাশটাও আমরা, এই যে এই ধারটা এটা একটু বেশি উঁচু নিচু, তাই আমরা ধারালো অংশটা দিয়ে করছি। এটা যখন আপনি ক্লিন করতে যাবেন না, আপনার একদম 12টা বেজে যাবে ধুলায়। আমি সাধারণত এগুলো বারান্দায় করি, কিন্তু আপনাদের দেখানোর জন্য আজকে এখানে করা, কারণ অনেকেই তো এটা পারেন না, এটা দেখিয়ে দেওয়ার জন্য আজকে এখানে করা। এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা প্রোডাক্ট। এখানে একটু একটু রং ছিল, আমরা ওটাকে ঘষা দিয়ে ঠিক করে ফেলেছি। সাদাগুলো কি করব? সাদাগুলোকে আমরা কালার, সাদাগুলোতে যেহেতু স্পট পড়ে গিয়েছে, সাদাগুলোতে আমরা অন্য একটা হয় সাদা কালার করে দিব, অথবা যে কোনো সিলভারও করতে পারি। আপনারা বলেন তো, সাজেশন দেন তো কি কালার করলে ভালো হবে। এই যে এটা মোটামুটি ফিনিশিং দেওয়াই আছে, সমস্যা হচ্ছে শুধু কালার। অনেকদিন থাকার ফলে জিপসাম প্রোডাক্টগুলো একটু কালারটা ময়লা ময়লা হয়ে যায়, তখন আপনি এটাকে অন্য একটা কালার এক্সচেঞ্জ করে সেল করতে পারেন। আপনি যদি চান এটার সাথেও এখানে একটু গোল্ডেন কালার অ্যাপ্লাই করতে পারেন, তবে আমি মনে হয় করবো না, আমি এটা এই কালারই রাখবো। দেখাচ্ছি আমি তারপর কি করছি। এখন আমাদের তো ফিনিশিং দেওয়া শেষ, ফিনিশিংটা দেওয়া শেষ হওয়ার পর আমাদের এখন একটা বার্নিশ করে ফেলতে হবে। বলছি না আজকে অনেক টিপসও শেয়ার করব। বার্নিশ করার আগে অবশ্যই আমরা আমাদের প্রোডাক্টগুলো একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিব। না মুছলে কী হবে জানেন? না মুছলে আমরা যখন বার্নিশ দিব, বার্নিশের সাথে সাথে ময়লাগুলা আটকে যাবে। তারপর সেকেন্ড কথা হচ্ছে আমরা কি দিয়ে বার্নিশ করব। বার্নিশ তো আমরা, বার্নিশ নিয়ে আমাদের একটা টোটাল ভিডিও রয়েছে আলাদা, আপনারা ওটা দেখে নেবেন। তারপর এই যে দেখেন কত ডাস্ট এখনো। আমরা কি দিয়ে বার্নিশ করব? বার্নিশ তো এক একটা এক এক দামের, যেহেতু আমরা এটা
সেল পারপাসে তৈরি করছি। এই ফ্লাওয়ার ভাসটাতে এমনি আমাদের অনেকখানি জিপসাম লেগেছে। তারপর হচ্ছে এটার মোল্ডের প্রাইস বেশি, এটা ডিমোল্ড করা, শুকানো এবং এটার ভালো একটা ফিনিশিং আনা। কীভাবে ভালো ফিনিশিং আনবেন ওই টিপস কিন্তু আমি এটা তৈরির ভিডিওতে দেখিয়েছি। এটা টোটাল তৈরি করার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। এখন যদি আপনি এখানে মনমার্টের ক্লে বার্নিশ ব্যবহার করতে চান, 520 টাকা বা 540 টাকার একটা বার্নিশ এটাতেই লেগে যাবে। আমরা ওইটা করব না, আমরা করব এখানে অ্যাক্রিলিক সিলারটা যেটা আছে না, সেই অ্যাক্রিলিক সিলারটা ব্যবহার করব। অ্যাক্রিলিক সিলারটা তো আমরা অন্য কিছুতে ব্যবহার করার সময় একটু পানি ব্যবহার করেছি, কিন্তু আমরা এটাতে কোনো পানি ব্যবহার করব না, কারণ আমরা একটু বেশি গ্লেজ চাচ্ছি। বুঝতে পারছেন? একটু বেশি গ্লেজি প্রোডাক্টটা চাচ্ছি, তাই আমরা এখানে কোনো পানি ব্যবহার করব না। অন্য সব কিছুতেই দেখা যায় আমি যে একটু পানি ব্যবহার করে নিয়েছি, কিন্তু এটাতে কোনো পানি ব্যবহার করছি না। আর সিলারটা করার জন্য, অ্যাপ্লাই করার জন্য আমরা একটু বড় ব্রাশ ইউজ করি। বড় ব্রাশ ইউজ করলে তাড়াতাড়ি করতে পারবো। পিছন দিক থেকে শুরু করব। এটা প্রচুর সিলার খাবে, কারণ এটা একদম রোদে খুব ভালো করে শুকিয়ে রেখেছি আমি, একদম ড্রাই, বুঝছেন? এখন এটা আমি যখন ফাস্ট কোট দিব, ফাস্ট কোট দিলে দেখবেন যে দেখেন দেখাই যাচ্ছে, দেওয়ার আগেই এটা টেনে নিচ্ছে, দেওয়ার আগেই টেনে নিচ্ছে। একটা কোট যখন দেওয়া হয়ে যাবে না, সেকেন্ড কোট দিতে আর অতটা লাগবে না। এটা না এত বড় যে ক্যামেরা ঠিকভাবে আসছে না। একটু কাট করে নিই। দেখেন কালার পটে আমি যে যতটুকু নিয়েছিলাম অতটুকু শুধু পিছনের একটু অংশ করতে গিয়েই শেষ। আমার এটা একটু বড় বাটিতে ঢেলে নিতে হবে। এই বোকামিটা করা আমার উচিত হয়নি। একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি, তারা ঢেলে আপনাদের দেখাচ্ছি। এটা সিলারের বাটি, এখানে সামান্য একটু আগে সিলার দেওয়া আছে, ওটাতেই আমরা আবার একটু ঢেলে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। সিলারটা অ্যাপ্লাই করা হয় প্রোডাক্টটাকে গ্লসি করতে আর ওয়াটারপ্রুফ করতে। যে কোনো সিলার ব্যবহার করার আগে একটু ঝাঁকিয়ে নেবেন, একটু ভালো করে ঝাঁকিয়ে নেবেন। যেহেতু এখানে অনেকখানি লাগবে, আমি একটু বেশি করেই আপনাদের দেখাচ্ছি। আমি আপনাদেরকে নেক্সট একটা আগে আমি নিজে তৈরি করে অ্যাপ্লাই করে দেখে নিই যে একটা সিলার কীভাবে আমরা কম খরচে তৈরি করতে পারি, ওটার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখি আগে নিজে অ্যাপ্লাই করব, যদি দেখি যে ভালো রেজাল্ট আসছে তাহলে আপনাদের সাথে শেয়ার করব, নাহলে অযথা আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে বিভ্রান্ত করার কোনো মানে নেই। এই ভিডিওটা পুরোটা শেয়ার করছি কারণ হচ্ছে আপনাদের যাতে এটা সিল করতে কতক্ষণ সময় লাগে বা কতটুকু সিলার লাগে, ব্রাশটা চেষ্টা করবেন লম্বা করে টানতে। এই যে ব্রাশটাকে লম্বা করে টানার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের কাজের ফিনিশিং ভালো হবে। এই পাশটা দেখেন আর এই পাশটা দেখেন, ব্রাশটাকে আমরা লম্বা করে টানবো এখানে, ঠিক আছে? এভাবে টানবো। ব্রাশটাকে যদি হাফ হাফ টানি না, তাহলে ওই স্পটটা থেকে যায়, ফিনিশিংটা ভালো আসে না।
আমরা ভিতরে বাইরে সব জায়গায় সিল করব। ফার্স্ট কোটটা দেওয়ার সাথে সাথেই এটা টেনে নিবে, কিন্তু সেকেন্ড কোটটা একটু ভালোভাবে স্টে করবে। নিচের পাশটা শুকিয়ে গেছে আমার হাতেই। এবার এটাকে আমি আবার সামনের দিকে শুয়ে দিলাম। এটা অনেক ভারী, এটা অনেক ভারী হওয়ার কারণে এটা হাতে নিয়ে কাজ করাটাও কঠিন হয়ে গেছে। এই যে এভাবে করব, কোনো অংশ বাদ দেওয়া যাবে না। আর সিলার বা বার্নিশ যাই বলেন না কেন, ব্যবহারে কৃপণতা করবেন না। বার্নিশ ব্যবহারে কৃপণতা করলে আপনার প্রোডাক্টের ভালো ফিনিশিং আসবে না, আপনি রিপিট কাস্টমার পাবেন না। এই অংশগুলো দিব, এবং এই যে হোলটা যেখানে আমরা ফ্লাওয়ার রাখবো ওটাতেও দিব। আগে এগুলো ট্রাই করে নিই, তাহলে আমি বাকি অংশটা পুরোটা ফিল করে তারপর আপনাদের দেখাচ্ছি, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে যেহেতু আমি আনকাট ভিডিও করি। এটার একটা লেয়ার মোটামুটি ড্রাই হয়েছে। একটা লেয়ার মোটামুটি ড্রাই হওয়ার পর দেখেন এখনই অনেকটাই গ্লেজ দিচ্ছে। ভিতরের কোটটাও আমি দিয়েছি, ভিতরে এখন একটু ভেজা ভেজা রয়েছে। আসলে আমরা ভিতর এই সাইডটা আবার দিয়ে দিই, কারণ এই সাইডটা ধরেই তো আমরা বাকি অংশটাকে আবার কোট করব। এটা সেকেন্ড লেয়ার, এটা হচ্ছে সেকেন্ড লেয়ার দেওয়া শুরু করলাম। ওইদিকে প্রেয়ার হ্যান্ড যেটা ছিল না, ওটাতেও আমি উপরের পাশে এক লেয়ার দিয়ে নিয়েছি। প্রথম লেয়ারটা যখন দিচ্ছিলাম তখন দেখছেন না আপনারা যে কীভাবে সাথে সাথে ড্রাই হয়ে যাচ্ছিল, ওটা টেনে নেন, শুকনো জিনিস তো ওটা টেনে নিয়েছি। কিন্তু এখন আমরা যখন দ্বিতীয় লেয়ারটা দিচ্ছি, এটা কিন্তু এটা গ্লেজি ভাবটা আরও বাড়িয়ে দিবে। তাই অ্যাক্রিলিক সিলারটা যখন ব্যবহার করবেন চেষ্টা করবেন 2টা লেয়ার দিতে। এটা অর্ধেক পানি অর্ধেক সিলার দিয়েও ব্যবহার করা যায়, আর এখন আমি যেমন সরাসরি অ্যাপ্লাই করছি সরাসরিও অ্যাপ্লাই করা যায়। তবে আমার কাছে যা মনে হয়েছে আপনাদের জন্য যে টিপস, যে সরাসরি ব্যবহার করলে আপনার প্রোডাক্টটা বেশি গ্লস দিবে, বেশি গ্লেজি হবে। আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারছেন আমি ঠিক বুঝতে পারছি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু যখন আমি সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করা শুরু করলাম অনেক গ্লেজ দিচ্ছে। একটা প্রোডাক্ট তৈরি করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কতটা ভালো ফিনিশিং দিয়ে কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারেন। আপনি ভালো ফিনিশিং দিয়ে, কারণ মোল্ড হলে মোটামুটি এই প্রোডাক্ট সবাই তৈরি করতে পারবে, কিন্তু আপনার ফিনিশিং কতটা ভালো ওইটাই হচ্ছে আপনার নৈপুণ্য। কারণ সবার হাতের কাজের ফিনিশিং একরকম হয় না। এটা এখন এভাবে থাকবে। আসেন এই ফাঁকে এটা দেখাই দিই। দেখছেন এটা আমি ভিজা ছিল, একটু সাদা হয়ে গেছে। এই যে এটা কতটা পরিবর্তন হয় দেখেন, এই অংশটা দেখেন সাদাটে, আর এক কোট সিলার দেওয়ার পর এটা দেখেন কালারটা কতটা পরিবর্তন হয়েছে। এখন আমি আবার সম্পূর্ণটা কমপ্লিট করে ফাইনাল লুকটা আপনাদের দেখাবো। এই হচ্ছে আমাদের ফ্লাওয়ার ভাসের ফাইনাল লুক, আর এটা হচ্ছে প্রেয়ার হ্যান্ডের ফাইনাল লুক। এগুলো মোটামুটি 90% ড্রাই হয়ে গিয়েছে, সিলারটা আর একটু ড্রাই করার জন্য রেখেছি। তাহলে আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনাদের কিছু জানার থাকে প্রশ্ন করবেন, পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব তার অ্যান্সার দিতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।